স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে। এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, রিয়েল এস্টেটের খবর, একই সাথে আপনার সন্তান ভালো স্কুল কলেজে কিভাবে ভর্তির সুযোগ পাবে সে তথ্যগুলো থাকে এই অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার জীবনে, সেটি হচ্ছে ট্যাক্স। এবং আজকে পেয়েছি আমার খুব খুব পছন্দের একজন মানুষ, শ্রদ্ধেয় পারভেজ কাজী, কাকাতো এজেন্সি। শুরুতে জানতে চাই কেমন আছেন, এবং আপনাকে নববর্ষের যেমন শুভেচ্ছা, আপনার জন্মদিনও ছিল, জন্মদিনের শুভেচ্ছা। শুরুতে নববর্ষের শুভেচ্ছা কি বলবেন আমাদের দর্শকদের? ধন্যবাদ নূপুর চৌধুরী। নববর্ষ, নতুন বছর শুরু হলো এবং আশা করব আপনার সাথে সম্পৃক্ত যারা এই শো দেখছে এবং আপামর দর্শক শ্রোতা প্রত্যেকের জীবনে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে নিয়ে আসুক এই নতুন বছরটি। এবং আপনার জন্মদিনের শুভেচ্ছাও জানালাম আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পুরো টিমের পক্ষ থেকে, কারণ আপনি একদম শুরু থেকে আমাদের সাথে আছেন দ্য নূপুর চৌধুরী শোর সাথে। সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক অনেক শুভেচ্ছা পারভেজ ভাই। ধন্যবাদ নূপুর, ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছার জন্য। এবং আমরা আজকে কথা বলবো মূলত, যেহেতু ট্যাক্স সিজন শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে, আমরা একটু কথা বলতে চাই ট্যাক্স সিজনের এই সময়ে প্রস্তুতি হিসেবে ছোট ছোট টিপস নিয়ে। যদিও এর আগে আলোচনা করেছি, তারপরে শেষ মুহূর্তের জন্য আপনি কোন কোন বিষয়টি একটু দর্শকদের মাথায় রাখতে বলবেন ট্যাক্স ফাইল করতে যাওয়ার আগে, যে এই বিষয়গুলো একটু সতর্ক কিংবা একটু প্রস্তুতি নিয়ে গেলে ট্যাক্স প্রিপেয়ার যে ফাইলটি করবেন খুব সুন্দরভাবে সহজভাবে করতে পারবেন। সেই অনুযায়ী আমি একটু শুরুতে টিপস একটু জেনে নিতে চাই, যে ট্যাক্স ফাইল করতে যাওয়ার আগে এই মুহূর্তে কোন কোন বিষয়ে প্রস্তুতি নেওয়া প্রয়োজন আপনি মনে করছেন? ধন্যবাদ। আমরা প্রত্যেকেই ট্যাক্স ফাইল করি এবং ট্যাক্স ফাইল করতে গিয়ে অনেক সময় আমরা ছোটখাটো কিছু ভুল ভ্রান্তি করে বসি। এবং খুব ইন্টারেস্টিংলি আজকে আমার অফিসে এক ভাই এসেছিলেন, উনি নতুন বাড়ি কিনেছেন 2024-এ এবং উনি বাড়ির ওনার হিসাবে এর আগে কখনো ফাইল করেননি। উনি 25 বছর আমেরিকায় আছেন। উনি আমাকে এসে বলছেন, পারভেজ ভাই, এবছর আমার প্রথম বাড়ি সহ ফাইলটা করা হবে। আমি 2 ফ্যামিলি হাউস কিনেছি, একটা পার্টে আমি থাকি এবং একটা পার্ট ভাড়া দেওয়া। অতএব আমি আগেই এসছি আপনার কাছে জানতে আমার কি কি ডকুমেন্টস আমাকে আনতে হবে। এবং আমি উনাকে সত্যি অনেক তারিফ করলাম, প্রশংসা করলাম, বললাম যে ভাই, সবাই যদি আপনার মতো এরকম হতো তাহলে সত্যি খুব ভালো হতো। তো তখনই আমি ভেবেছি আজকে আপনার শোতে সুযোগ হবে, যারা নতুন বাড়ি কিনেছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে আমি এই শোতে সেটা বলবো। সর্বপ্রথম আমরা বলে থাকি, আপনি বাড়ি কিনেছেন, আপনার ক্লোজিং টেবিলে হার্ড 1 একটা ডকুমেন্টস আপনাকে দেয়া হয়েছিল, সেই ডকুমেন্টসটা অবশ্যই আনবেন। হার্ড 1, HUD1। এবং এটা বোঝার সহজ উপায় হচ্ছে, এই ডকুমেন্টস 2 কি 3 পাতার হয়ে থাকে, কখনো ম্যাক্সিমাম 4 পেজেসও হতে পারে এবং অনেকগুলো নাম্বার থাকে এই ডকুমেন্টসে, শুধু নাম্বারই থাকে মোস্টলি। এবং আপনার যদি একটু চোখ বুলান, আপনি কত টাকা দিয়ে বাড়িটা কিনেছেন, আপনি মর্টগেজ যে করেছেন, কোনো মর্টগেজ অরিজিনেশন ফি অথবা লোন পয়েন্টস পে করেছেন কিনা, এই ধরনের তথ্যগুলোতে এটা ভরা থাকে। এই ডকুমেন্টসটা আপনি আনবেন। আপনি ব্যাংকের থেকে 1098 মর্টগেজ, যেই ব্যাংকের সাথে আপনার লোন, সেই ব্যাংক 31শে জানুয়ারির মধ্যে আপনাকে এটা দিয়ে দিবে, বাই মেলে পাঠাবে। উনি আমাকে বলছিলেন আমি ব্যাংকে ফোন করতে হবে কিনা, আমি বললাম যে কিছু করার দরকার নেই, এটা অটো আসবে। আপনি যেখানে কাজ করেন ওদের কাছে W2 চাইতে হয় না, ওরা আপনাকে মেল করে পাঠায় দেয়। ঠিক তেমনি
এটাও আপনার কাছে বাই মেলে আসবে। এবং আপনি যদি প্রপার্টি ট্যাক্স আপনার মর্গেজের মাধ্যমে পে করে থাকেন সেই তথ্য এখানে থাকবে। আর যদি আপনি সরাসরি প্রপার্টি ট্যাক্স পে করে থাকেন তাহলে অবশ্যই সেই তথ্যটা আমার কাছে নিয়ে আসবেন। আর ওনার যেহেতু 2 ফ্যামিলি হোম, একটা অংশ ভাড়া দেওয়া, ওখানে যদি আপনি কোনো রিপেয়ার্স, কোনো মেইনটেনেন্স, কোনো ক্লিনিং, কোনো কাজ করে থাকেন সেই অংশে সেইগুলোর রিসিট অথবা কি খরচ করেছেন সেই তথ্যগুলো আমার লাগবে। এবং আপনি রেন্ট কত কালেক্ট করেছেন সেটা আমি আপনার কাছ থেকে ফাইলিং এর সময় নিয়ে নিব। এবং আরো বাড়ি সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার মনে হয় যে এটা পারভেজ ভাই হয়তো বলতে ভুলে গিয়েছিলেন কিন্তু আমার মনে হচ্ছে এটা লাগবে, ওই তথ্যটাও কিন্তু আপনি অবশ্যই আনবেন। এটা হচ্ছে যারা নতুন বাড়ি কিনেছে তাদের জন্য এই তথ্যগুলো। আর যারা বাড়ি অনেক দিন ধরেই আছে, প্রতি বছর বাড়ির ফাইল করে, উনারাও কিন্তু দেখেছি প্রায়শই 1098 মর্গেজ ডকুমেন্টটা, প্রপার্টি ট্যাক্স ইনফরমেশনটা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, হ্যাজার্ডাস ইন্স্যুরেন্স আমি মিন করছি, কত পে করেছেন, অথবা ক্লিনিং, মেইনটেনেন্সে, ইউটিলিটি বিল, হিট বিল, ল্যান্ডস্কেপিং এ কত খরচ করেছেন, এই তথ্যগুলো অনেক সময় তারা আনেন না। তো এই সুযোগে আমি সকলকেই রিচ আউট করছি, আপনারা যাদের বাড়ি আছে এবং বাড়িতে রেন্টাল পার্ট আছে তাদের জন্য কিন্তু এগুলো লাগবে। আর যারা বাড়িতে নিজেরাই থাকেন, কোনো ভাড়া নেই, কোনো রেন্টাল ইউনিট নেই, ওনাদের জন্য শুধু লাগবে আমার মর্গেজ ইন্টারেস্ট, উনি কত পে করেছেন সেই তথ্যটা, আর সেই সাথে প্রপার্টি ট্যাক্স। আমি এক্ষেত্রে একটু ছোট ছোট কয়েকটি প্রশ্ন করতে চাই পারভেজ কাজী, বাড়ি সংক্রান্তই, তারপর আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে হয়তো আপনার এরকম প্রস্তুতি নেওয়ার তথ্যটি নিব। সেটি হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি এবং যেগুলো রেন্টাল প্রপার্টি, দুই ধরনের ডিডাকশনের ক্ষেত্রে কি সিঙ্গেল ফ্যামিলি যারা নিজেরাই থাকেন সেই ক্ষেত্রে বাড়ি মেইনটেনেন্স কিংবা বাড়ির রিপেয়ারিং সেগুলোর তো ডিডাকশন তারা নিতে পারেন না, রাইট? না, ওর জন্যই আমি বললাম যারা নিজের বাড়িতে নিজেরাই থাকে, কোনো রেন্টাল ইউনিট নাই, উনাদের কাছ থেকে আমি শুধু 1098 মর্গেজ ইন্টারেস্ট ইনফরমেশনটা নিব আর প্রপার্টি ট্যাক্স। আর কোনো খরচ, ইন্স্যুরেন্স, রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স, ওয়াটার বিল, ইউটিলিটি বিল, এগুলো কোনো কিছুই উনারা দেখাতে পারবেন না। এক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, অনেকে তো সিঙ্গেল ফ্যামিলি তো ভাড়া দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রেও তারা এই ডিডাকশন গুলো নিতে পারবেন না? যে তারা পারবে। আচ্ছা, যদি আপনার রেন্টাল ইনকাম থাকে, যেই পার্টটুকুর উপর, ধরেন 1 ফ্যামিলি হোম কিন্তু আপনি 2টো রুম ভাড়া দিয়েছেন দুজনকে, অথবা একটা রুম ভাড়া দিয়েছেন একজনকে, তখন আমাকে বের করে নিতে হবে যে পার্সেন্টাইল আপনার টোটাল বাসাটা যদি 1000 স্কোয়ার ফিট হয়ে থাকে, একটা রুম হয়তো 250 স্কোয়ার ফিট এবং সেটা আপনি ভাড়া দিয়েছেন, তো 25% অফ অল দ্য এক্সপেন্সেস আপনি ডিডাক্ট করতে পারবেন। আচ্ছা, সেই অপশনও আছে। আরেকটি বিষয় আমি একটু আপনার কাছ থেকে একটু ক্লিয়ার ধারণা নিতে চাই। আপনি বলছিলেন যে যেটি হচ্ছে প্রপার্টি ট্যাক্স সেটি মর্গেজের সাথেও ইনক্লুড থাকতে পারে আবার আলাদাও থাকতে পারে। এই বিষয়টি যদি আমার দর্শকদের একটু ভালো করে বুঝিয়ে দিতেন যে তাদের সেই ক্ষেত্রে ডকুমেন্টস কিংবা কি ধরনের তথ্য আপনার প্রয়োজন। আচ্ছা, অনেকেই মানে মেজরিটি তারা কিন্তু প্রপার্টি ট্যাক্স মর্গেজের সাথে পে করে, মানে যেই ব্যাংকের সাথে তার মর্গেজ, সে মর্গেজ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল পে করে, সেখানে প্রপার্টি ট্যাক্সও পে করে তাদের মাধ্যমে এবং ইন্স্যুরেন্সও পে করে তাদের মাধ্যমে। তো যখন ব্যাংক আপনাকে 1098 ফর্মটা দেয়, ওরা কিন্তু মর্গেজ ইন্টারেস্ট আপনি কত পে করেছেন, প্রপার্টি ট্যাক্স কত পে করেছেন এবং হ্যাজার্ডাস ইন্স্যুরেন্স কত পে করেছেন, ওরা তিনটা একদম ভেঙে আলাদা আলাদা ভাবে দিয়ে দেয়।
তো 1098 এর মধ্যে মেজরিটি অ্যাট টাইমস আমরা ইনফরমেশনটা পেয়ে থাকি, কিন্তু অনেকে প্রপার্টি ট্যাক্স সে নিজে দেয়, সে ব্যাংকের মাধ্যমে পে করে না, এবং সেখানে ও যারা নিউ ইয়র্ক স্টেটে আছে অথবা লং আইল্যান্ড অথবা আশেপাশের কাউন্টিগুলোতে থাকে, উনারা সেই প্রপার্টি ট্যাক্স অফিস থেকে একটা স্টেটমেন্ট পায় এবং উনারা যে ট্যাক্স পে করেছে সেই রিসিপ্টটাও থাকে। তো আমরা তাদেরকে সেই রিসিপ্টগুলো অথবা প্রপার্টি ট্যাক্স স্টেটমেন্ট অথবা ইনভয়েস যেটা পেয়েছিল সেটা নিয়ে আসতে বলি। আমরা এই বিষয়টি খুব সুন্দর আপনি তুলে ধরলেন। আমি আরেকটি বিষয় একটু তুলে ধরতে চাই, কারণ আমাদের এই কমিউনিটিতে সেলফ এমপ্লয়ীদের সংখ্যা অনেক অনেক বেশি। তারা কিভাবে প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসবে ট্যাক্স ফাইলটি করার জন্য, সেই বিষয়ে যদি একটু তথ্য দিতেন। আচ্ছা, ধন্যবাদ। সেলফ এমপ্লয়েড যারা, অনেকেই তাদের ওন বিজনেস আছে এবং অনেকেই সেলফ এমপ্লয়েড ব্যবসা করেন, কিন্তু উনাদের হয়তো এলএলসি ফর্ম করেছেন অথবা সিঙ্গেল ওনার কর্পোরেশন সি কর্প অথবা এস কর্প ফর্ম করেছেন। যারা সেলফ এমপ্লয়েড উনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে বিজনেসের নামে, আমরা সব সময় বলে থাকি যে আপনি 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমার কাছে আসবেন। যদি আপনার আলাদাভাবে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, আর যদি না থাকে আপনি অ্যাটলিস্ট আপনার গ্রস রেভিনিউটা আপনি 1099-কে 1099 মিসেলেনিয়াস অথবা 1099 এনইসির মাধ্যমে আপনি পেয়ে যাবেন, এবং এই ডকুমেন্টস গুলো আপনার কাছে অবশ্যই থাকতে হবে। যারা ট্যাক্সি চালান ওনারা একটা জিপিএস স্টেটমেন্ট পান ইয়ার এন্ডে কার্বেট থেকে, সেই ডকুমেন্টটা ওনাদের হাতে থাকতে হবে। অথবা যারা উবার এবং লিফট এবং অন্যান্য হায়ার রাইড শেয়ারের গাড়িগুলো চালায় ওনারা কিন্তু বছর শেষে ইয়ার এন্ড ট্যাক্স সামারি পেয়ে থাকেন, এবং অনেকে ওটা যদি প্রিন্ট আউট করতে না পারে, বের করতে না পারে, আমাদের অফিসে যদি আসে ওনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং ড্রাইভার লাইসেন্সটা সাথে থাকে, আমরা সাহায্য করি সেগুলো বের করে দিতে। তো এগুলো হচ্ছে বেসিক ডকুমেন্টস, এগুলো থাকতেই হবে, এগুলো ছাড়া কিন্তু ফাইল করা সম্ভব না। আর একটা হচ্ছে অনেকেই হয়তো গাড়ি কিনেছে এবছর, উবার চালায় অথবা লিফট অথবা তার নিজেরই মেডলিয়ান ট্যাক্সি আছে, উনি নতুন একটা ট্যাক্সি কিনেছেন, তো উনাদের কিন্তু ট্যাক্সির বিল অফ সেল 2024-এ যারা এই গাড়ি কিনেছে আমরা তাদেরকে অবশ্যই বলি বিল অফ সেলটা আপনি নিয়ে আসবেন, যেহেতু গাড়ি হচ্ছে একটা ডেপ্রিসিয়েটিং ইকুইপমেন্টস, এটাকে আমরা ডেপ্রিসিয়েট করি, এবং একটা গাড়ির লাইফ ধরে নেওয়া হয় 5 ইয়ার্স ট্যাক্সির লাইফ। তো 5 ইয়ার্সে ধরেন আপনি যদি 50,000 টাকা দিয়ে গাড়ি কিনে থাকেন এবং আমি যদি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েট করি প্রতি বছর 10,000 করে, 5 বছরে 50,000 আমি কিন্তু ডিডাক্ট করতে পারবো। এবং আপনি যেহেতু গাড়ি ওন করেন তার মানে গাড়ির ইন্স্যুরেন্স আপনি দেন, রিপেয়ার্স মেইনটেনেন্স এই খরচগুলো আপনার, এবং আপনি যদি ট্যাক্সি মেডলিয়ান ওনার হয়ে থাকেন আপনি চালাচ্ছেন এবং আরেকজন হয়তো সেকেন্ড অথবা থার্ড ড্রাইভার আছে আপনার সাথে, তারা কাজ করে, উনারাও উনাদের জন্য আপনি ওয়ার্কার্স কম্প পলিসি রেখে থাকেন, এবং প্রত্যেক বছর 2 বছর পর পর ট্যাক্সি মেডলিয়ানের রিনিউয়াল ফি পে করতে হয়। তো এই ধরনের 3 বার বছরে এটার ইন্সপেকশন হয়, এই ইনফরমেশন গুলো যেন ওনাদের মাথায় থাকে। অনেকেই ধরেন আমরা কার ওয়াশ, টোলস, পার্কিং এই তথ্যগুলো অনেকেই দিতে পারে না, কিন্তু ওরা আনুমানিক ভাবে একটা আমাদেরকে দিয়ে থাকে এবং সেটা দিয়েই আমরা ফাইল করছি। মোস্ট অফ দ্য কেসে মেজরিটি অ্যাট টাইমস এই ফাইলগুলো এভাবেই অ্যাকসেপ্ট হয়ে থাকে
কিন্তু কখনো কখনো যদি ফাইলটা অডিটে যায় তখনই একটু সমস্যা হয়, যেহেতু এগুলোর সাপোর্টিং ডকুমেন্টস প্রোভাইড করা সম্ভব হয় না। আমি এই বিষয়টি ছাড়াও আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই, যেহেতু আজকে প্রস্তুতি নিয়ে আলোচনা করব, কে কিভাবে প্রস্তুতি নিয়ে ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাবে। সেটি হচ্ছে আরেকটি, আমরা এই ট্যাক্স সিজনে আমরা দেখে থাকি যে খুবই সহজ ডাব্লিউটিও তে যারা ইনকাম করে, তারপরে যদি ফ্যামিলি থাকে কিভাবে ডিডাকশন নেওয়া যায়, কিংবা কিভাবে ট্যাক্স বার্ডেনটা কমিয়ে এনে পরিকল্পনা করা যায় একদম বৈধ উপায়ে। আপনার কাছে সেই বিষয়টি একটু তথ্য জানতে চাই, কারণ অনেকেই হয়তো এই ট্যাক্স সিজনে বেশি ট্যাক্স দিতে চান না, এবং ডাব্লিউটিও তে ডিডাকশন নেওয়াটা কঠিন। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দিবেন, কিভাবে তারা একটু ট্যাক্স পরিকল্পনা কিংবা ট্যাক্সের বার্ডেনটি কমিয়ে আনবেন? খুব ভালো প্রশ্ন। আমি সাধারণত বলে থাকি যে আমরা তো সকলেই আর্ন করি এবং এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে ট্যাক্স ফাইল করে আমরা ট্যাক্স পেও করি। তো আমাদের মধ্যে সেই হচ্ছে বিজয়ী যে কম ট্যাক্স পে করে থাকে। যেহেতু সে যত কম পে করছে আইআরএস কে, তার টাকা সে তত বেশি রাখতে পারছে। তো আইআরএস কে যদি আপনাকে কম পে করতে হয়, আপনাকে কিন্তু বছরের প্রথম থেকেই একটা পরিকল্পনার আওতায় আনতে হবে আপনাকে, না হয় এটা কিন্তু হুট করে করা সম্ভব না। এবং পরিকল্পনাটাও হতে হবে কিন্তু লিখিত। আপনি নোট ডাউন করবেন, লিখবেন, এটা এমন না যে মাথায় আছে কখনো এক সময় আমি করব অথবা আইল গেট দেয়ার, এই ধরনের পরিকল্পনা কিন্তু ফেল করে। এখন আপনি ডাব্লিউ2 এমপ্লয়ি, আপনি আপনার ইনকামকে কমাতে চাচ্ছেন, দ্যাটস পসিবল, এটা সম্ভব। দুটা সহজ উপায় আছে। একটা হচ্ছে যে আপনার এমপ্লয়ার থেকে যদি 401k প্ল্যান থাকে, আপনি ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করেন টু ইয়োর 401k। এবং আপনার ওয়াইফ, উনি যদি কাজ না করে থাকেন, উনি কিন্তু একটা আইআরএ নিতে পারেন, এবং উনার বয়স যদি 50 ইয়ার্সের নিচে হয়ে থাকে, উনি 7,000 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবেন, এবং 50-এর ঊর্ধ্বে হলে উনি 8,000 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবেন টু হার 401k। এবং 2024-এর 401k অথবা 401k নয়, আইআরএ ওপেন করার সময় কিন্তু 2025-এর 15 এপ্রিল পর্যন্ত। অতএব যদি সেটা না থাকে, এটা সময় আছে। এবং আপনি এখানে যদি কন্ট্রিবিউট করেন, আপনার গ্রস ইনকাম ধরে নিলাম সে 80,000, আপনি যদি ম্যাক্সিমাম ধরে নিলাম আপনি 19,000 401k তে দিয়েছেন এবং আপনার ওয়াইফের জন্য 8,000 দিয়েছেন, আপনি কিন্তু 27,000, 80,000 থেকে ট্যাক্সেবল ইনকাম কমিয়ে আনলেন। এটা কিন্তু একটা বড় ডিডাকশন। 27,000 যদি 12% ট্যাক্স রেটেও এসে থাকে, আপনি প্রায় 3300-3400 টাকার ট্যাক্স কমিয়ে ফেললেন। এই ধরনের ছোট ছোট অনেক টিপস আছে, যেগুলো নিয়ে আপনাদেরকে পরিকল্পনা তৈরি করতে হবে, এবং সারা বছরে এটাকে যদি স্প্রেড আউট করেন এই ইনভেস্টমেন্ট গুলো, এগুলো কিন্তু আপনাকে সাহায্য করবে ট্যাক্স কমিয়ে আনতে। খুব সুন্দর করে বললেন। আর কোনো প্রস্তুতি নেওয়ার জন্য কিছু বলবেন? আমরা আজকের মতো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমি একটা কথা একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে অনেক ফোন কল আসছে ইদানিং হোম কেয়ারের একটা পরিবর্তন নিয়ে। অফিসে প্রায় কল দিচ্ছে, বলছে যে হোম কেয়ারে একটা আমূল পরিবর্তন হতে যাচ্ছে নিউ ইয়র্কে, আমরা কি করব। আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি, আমি করে থাকি, যে সিডিপ্যাপ, কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এখানে কিন্তু আপনি আপনার বাবা মা অথবা আপনার নিকট আত্মীয়কে একই বাসায় থেকে আপনি টেক কেয়ার করতে পারেন, এবং যেই পয়সাটা আর্ন করেন আপনি,
সেটা কিন্তু এক্সক্লুডেবল, আপনার ট্যাক্সের থেকে সেটাকে আপনি এক্সক্লুড করতে পারেন। এবং এটার কিন্তু বিরাট একটা সুবিধাটা হচ্ছে, ধরেন একটা কাপল, হাজবেন্ড কোথাও কাজ করে, উনি 40,000 মেক করেন এবং ওয়াইফ হয়তো বাসায় তার মাকে টেক কেয়ার করে এবং সেখানে তিনিও 40,000 সিডিপ্যাপ ইনকাম হিসাবে পেয়ে থাকেন। আমরা যখন ফাইল করি আমরা কিন্তু প্রথমে 80,000 দেখাই তাদের কম্বাইন্ড ইনকাম, কিন্তু পরবর্তীতে ট্যাক্সের থেকে ভদ্রমহিলার ইনকাম 40,000কে আমরা এক্সক্লুড করে দেই। তো করে দিলে দেখা গেল যে শুধু ভদ্রলোকের ইনকামটাই রয়ে গেল এবং এটার উপর ভিত্তি করে উনার যদি 2 অথবা 3টি সন্তান থাকে, আর্ন ইনকাম ক্রেডিট থেকে শুরু করে সকল সুবিধা উনারা পান এবং উনাদেরকে আলটিমেটলি বছর শেষে ট্যাক্স পে করতে হয় না, ফেরত পাচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই ইনকাম কমে যাওয়ার কারণে তারা মেডিকেইড অথবা অন্যান্য জায়গায়ও উনারা কোয়ালিফাই করেন। কিন্তু উনারা যদি সিডিপ্যাপ থেকে বের হয়ে যান, যেটা পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট পিসিএ, যেই ইনকামটা হবে ওইটা কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল নয়। ওই ইনকামটা আপনি একই বাসায় থাকতে পারেন না, কেয়ার গিভার এবং কেয়ার রিসিপিয়েন্ট হ্যাজ টু স্টে ইন 2 সেপারেট অ্যাড্রেস। তো এই ধরনের সমস্যাগুলো অনেকে পড়ছে, তাদেরকে হোম কেয়ার এজেন্সি গুলো বুঝাচ্ছে যে কোনো না কোনো ভাবে, যেহেতু সিডিপ্যাপ শুধুমাত্র একটা এজেন্সি নিউ ইয়র্ক স্টেটে এটা অফার করতে পারবে, আর অন্যান্য যে আমরা ফিডুশিয়ারি ইন্টারমিডিয়ারিজ আছে অথবা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ এফআই, ওরা কিন্তু থাকবে, ওরা সিডিপ্যাপ অফার করতে পারবে না, ওরা অফার করবে পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামটা। তো পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে আপনি একই বাসায় থাকতে পারেন না, আপনাকে বাসার বাইরে থাকতে হবে। অনেকে এখানে একটু নানাভাবে এটাকে ওয়ার্কআউট করার চেষ্টা করছে, কেউ কাগজে কলমে দেখাবে অন্য অ্যাড্রেস, থাকবে একই ঠিকানায়। এবং আমাদেরকে প্রায়শই ফোন করছে লোকজন যে এটা 1 এপ্রিল থেকে এই চেঞ্জ হতে যাচ্ছে, 2025-এর 1 এপ্রিল নিউ ইয়র্কে, এবং আমরা কি করব। তো আমার মনে হয় আমি সকলকে বলি যে আপনি যেখানে ট্যাক্স ফাইল করেন তাদের সাথে কথা বলেন, হোম কেয়ার এজেন্সি যার সাথে কাজ করছেন তাদের সাথেও কথা বলেন, এবং আপনি ইনফরমেশন গুলো নিয়ে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমি আপনাকে বলে দিব না আপনি কি করতে হবে, আর হোম কেয়ার এজেন্সিও আপনাকে ডিকটেট করবে না, এটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমরা যেটা বুঝে থাকি যে আমরা যে ইনকাম এক্সক্লুড করি, আপনি যদি সিডিপ্যাপের অধীনে না থাকেন আমরা কিন্তু এই ইনকামটা এক্সক্লুড করতে পারবো না। আমি এই হোম কেয়ার নিয়ে অনেক নিউজ দেখছিলাম, আমি ভাবছিলাম যারা হোম কেয়ারে বিজনেসের সাথে জড়িত আছে তাদেরকে প্রশ্ন করব, যেহেতু আপনি প্রসঙ্গটি তুললেন আমার অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনার কাছ থেকেই আমি একটু নিয়ে নিতে চাই এই মুহূর্তে যেহেতু সুযোগ হয়েছে, হোম কেয়ারের প্রসঙ্গটি আসলো। সেটি হচ্ছে অনেকেই বলছেন যে সিডিপ্যাপস কি আসলে বাতিল হয়ে যাচ্ছে কিনা, কারণ অনেকেই ধরেন সাপোজ হয়তো কোনো বাঙালি হোম কেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সেবাটি নিচ্ছি, কিংবা কোন একটি প্রতিষ্ঠান, কারণ আমরা জানি যে মামলা হয়েছিল কিন্তু একটি প্রতিষ্ঠানে এটির পুরো দায়িত্ব পেয়েছে এবং তার আন্ডারে 18টি প্রতিষ্ঠান, এর বাইরেও কিন্তু অনেক অনেক হোম কেয়ার এজেন্সি আছে। তো এই খবরটির আলোকে আপনি আমাদের বাংলাদেশি যারা আছেন, যারা হয়তো যে প্রতিষ্ঠান থেকে সেবাটি নিচ্ছেন সেই প্রতিষ্ঠানটি হয়তো সেই একটি মূল প্রতিষ্ঠান কিংবা 18টি যে প্রতিষ্ঠান তার মধ্যে পড়েনি, তো তাদের আসলে কি করণীয় এই মুহূর্তে? আচ্ছা, হ্যাঁ, নিউ ইয়র্কে 600টি প্রতিষ্ঠান আছে যারা এই হোম কেয়ার সার্ভিসটি দিয়ে থাকে। সিডিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে কথাটা সত্য নয়, সিডিপ্যাপ আছে, থাকবে এবং সামনেও থাকবে। এবং সিডিপ্যাপ এখন শুধুমাত্র একটা প্রতিষ্ঠান তারা এটাকে দিচ্ছে, এবং এটা হচ্ছে এই কোম্পানিটা পার্টনারশিপ এলএলসি, ওরা
18টা স্টেটে সিডি প্যাপ ওরা দিয়ে থাকে এবং ওদের অধীনে সিডি প্যাপ 18 স্টেটে চলছে এবং বলা হচ্ছে যে ওরা খুব সাকসেসফুলি এটাকে রান করছে। এখন যারা অন্যান্য এবং ওদের অধীনে আরো কিছু প্রতিষ্ঠান থাকবে সিডি প্যাপকে লুক আফটার করার জন্য, কিন্তু আমরা যেই হোম কেয়ার এজেন্সি গুলো দেখি ইনারা আর সিডি প্যাপ অফার করতে পারবেন না, উনারা দিবেন পিসিএ, পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্স, এবং এটার জন্য একজনকে সার্টিফিকেটধারী হতে হবে এবং উনি আগে যেমন আমার বাবা, আমার মা অথবা আমার আত্মীয় স্বজনকে একই বাসায় থেকে আমি দেখতাম, সেটা হচ্ছে সিডি প্যাপের অধীনে, কিন্তু পিসিএরা একই বাসায় কিন্তু থাকতে পারবে না, তাদেরকে অন্য মানে বাসার থেকে বের হয়ে গিয়ে তাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করতে হবে যারা কেয়ার গিভার। তো তারা পিসিএর অধীনে চলে যাবে এবং পিসিএর অধীনে থেকে ওরা যদি বাসার বাইরে গিয়ে কাউকে এই সার্ভিসটা দেয় ওনারা দিতে পারবেন, ওনারা ভালো পয়সা আর্নও করবেন, কিন্তু সমস্যাটা হবে এই ইনকামটাকে ওনারা এক্সক্লুড করতে পারবেন না ওনাদের ট্যাক্স ফাইলে, এবং এক্সক্লুড যদি করতে না পারেন দেখা যাবে যে অনেকেরই আর্নড ইনকাম ক্রেডিট অথবা অন্যান্য যেই বেনিফিট গুলো ইনকাম কমে যাওয়ার কারণে ওনারা পেতেন সেটা আর পাবেন না। ওর জন্যই এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আবার পিসিএ সার্ভিস যারা প্রোভাইড করবে তাদেরকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। তো সার্টিফিকেট কঠিন কিছু না, এই হোম কেয়ার এজেন্সি গুলোই তাদেরকে সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছে সার্টিফিকেটটা এবং তারা তাদের মাধ্যমে পেয়ে যাচ্ছে, কিন্তু সমস্যাটা শুধু হবে যে ট্যাক্সে এই ইনকামটাকে উনারা এক্সক্লুড করতে পারবেন না। ইনকামটা দেখাতে হবে। কি ধরনের নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে আপনার কাছে মনে হয়? সরি আমি বুঝি নাই। আমি একটু জানতে চাচ্ছি এই ধরনের, যেহেতু 1 এপ্রিল থেকে কার্যকর হবে, কি ধরনের মানে প্রভাব ফেলবে আপনার মনে হয়? কারণ হোম কেয়ারের সাথে আমাদের বাঙালি কমিউনিটির অনেকেই জড়িত, শুধু বিজনেস না, হোম কেয়ারের সেবা নিচ্ছেন, হোম কেয়ার এর সেবা দিচ্ছেন, এরকম একটি সুন্দর অর্থনৈতিক, আমি বলবো সচল একটি পরিস্থিতি তৈরি আছে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে। তো সেক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত? এখানে কিছু ভুল ইনফরমেশন চলছে, যে আপনি যেমন জিজ্ঞেস করলেন সিডি প্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, মেজরিটি আমাদের ক্লায়েন্টরা কিন্তু একই কথা বলছে। তারা বলছে তাদেরকে বলা হয়েছে সিডি প্যাপ আর থাকবে না, সিডি প্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সিডি প্যাপ বন্ধ হচ্ছে না, সিডি প্যাপ আছে। ওর জন্যই আমি উনাদেরকে বলি যে এই সিদ্ধান্তটা আপনার, আমারও না, এবং হোম কেয়ার এজেন্সি যারা আপনাকে এমপ্লয় করেছে তাদেরও না। আপনাকে জানতে হবে কি আছে কি নেই এবং এখন পরিবর্তিত হয়ে কি হচ্ছে, এবং আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি সিডি প্যাপের অধীনে থেকে আপনার বাসায় আপনার মাকে অথবা ভাইকে অথবা বাবাকে যে সেবাটা দিতেন আপনি কি ঘরের বাইরে গিয়ে সেই সেবাটা দিবেন কিনা। এবং যদি মনে করেন যে হ্যাঁ আপনার কোনো অসুবিধা নাই, আপনি আরেক বাসায় গিয়েও এটা করতে রাজি আছেন, দেন আপনি পিসিএ সার্টিফিকেট নিয়ে এই কাজটা করতে পারেন। কিন্তু আপনার ঘরে যদি আপনাকে সেবাটা দিতে হয় তাহলে আপনাকে সিডি প্যাপের অধীনেই থাকতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। তো ওরা বলছিল সিডি প্যাপ বন্ধ হয়ে যাচ্ছে এরকম ওদেরকে বলা হয়েছে, তো আমি বললাম যে না এটা সত্য নয়, সিডি প্যাপ থাকছে এবং থাকবে। এখন সিডি প্যাপ চলে যাচ্ছে একটা সেন্ট্রাল লোকেশন অফিসের অধীনে, এবং তারা আরো হয়তো 18 কি 19টা ইন্টারমিডিয়ারির মাধ্যমে এই সার্ভিসটা প্রোভাইড করবে। আপনারা দুটোই তথ্যগুলো নেন, নিয়ে সিদ্ধান্ত নেন কি করবেন আপনি। আচ্ছা,
সব ধরনের, এবং আপনার মাধ্যমে খুব সুন্দর পরিষ্কার, কারণ আমাদের কমিউনিটিতে নিউজ গুলো হয় এবং ওই কিছু আমি বলবো যে আতঙ্ক তৈরি হয় এক ধরনের, কারণ হোম কেয়ারের সাথে অনেকেই জড়িত আছে এই প্রফেশনটির সাথে। সেই সাথে অনেক মা বোন আছেন যারা কোনোদিন কাজ করেননি বাইরে, তারা ঘরে তার শাশুড়ি কিংবা তার মাকে সেবাটি দিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। আমরা আজকে শেষ প্রান্তে উপসংহারে কি বলবেন? আরো কোনো বিষয় নিয়ে তথ্য দিতে চান প্রস্তুতিমূলক? ছোট্ট একটা বিষয়, বিওআইআর, বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং, এটা একটু রোলার কোস্টারের উপরে। একবার বলা হচ্ছে এটা করতে হবে, বিজনেসদের জন্য বলছি, আরেকবার বলা হচ্ছে এটা করতে হবে না। তো আলটিমেটলি ফাইনালি এখন গত 3 ডিসেম্বর এটার উপর ইনজাংশনে এনেছিল টেক্সাসের এক সার্কিট কোর্ট। ওরা বলেছিল বিওআইআর রিপোর্টিং, যেটা 31শে ডিসেম্বর লাস্ট ডেট ছিল 2024-এ, ওটাকে ওরা ইনজাংশন দিয়ে বন্ধ করে দিয়েছিল যে ওটা করতে হবে না। কিন্তু 3 ডিসেম্বর ফিনসেন অর্থাৎ আইআরএস কোর্টে গিয়ে সেই ইনজাংশনটাকে লিফট করতে পেরেছিল। তো আবার তারা 13ই জানুয়ারি পর্যন্ত টাইম বর্ধিত করে দিয়েছিল যে 13ই জানুয়ারির মধ্যে এটা অবশ্যই করতে হবে, না হয় 590 টাকা পার ডে ফাইন হবে, পেনাল্টি। 27শে ডিসেম্বর আবার সেই আপিল কোর্টে যখন গেছে এই যারা মানে প্রাইভেসি অ্যাক্টের পক্ষে এবং যারা বলে যে বিওআইআর রিপোর্টিংটা হচ্ছে প্রাইভেসি পলিসি অথবা কনস্টিটিউশনের এগেনস্টে, তারা আবার বিজয়ী হয়ে এটার উপর ইনজাংশন নিয়ে এসছে। অতএব স্মল বিজনেস অথবা বড় বিজনেস যারা এই বিওআইআর রিপোর্টিং, বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং এর অধীনে যারা আছেন, তারা একটু হাত ছেড়ে বেঁচেছেন। এই মুহূর্তে তাদেরকে এই রিপোর্টিংটা করতে হবে না, নতুন কোনো কিছু এটার উপরে কোনো প্রজ্ঞাপন না আসা পর্যন্ত অথবা কোর্ট রুলিং না আসা পর্যন্ত। বেশ কটি বিষয় নিয়ে আপনি সুন্দর প্রস্তুতিমূলক তথ্য তুলে ধরলেন, এবং ট্যাক্স সিজনে আপনাকে ইনশাল্লাহ আরো পাবো। তখন আমরা ট্যাক্স সিজনের একদম আপনার অভিজ্ঞতার আলোকে, আপনার সাথে অনুষ্ঠান করতে আমার একটি জিনিস খুব ভালো লাগে, আপনি একদম প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলোর আলোকে তথ্য দেন, যেটি একদম আমার দর্শকরা খুবই খুবই উপকৃত হয়, এবং আমি নিজেও খুব মুগ্ধ হই মাঝে মাঝে যে এই যে বাস্তব যে ঘটনা প্রবাহ সেটির আলোকে তথ্যগুলো দিলে সেটি আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, জন্মদিনের আবারও শুভেচ্ছা, এবং একই সাথে নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা। উপসংহারে আমার দর্শকদের জন্য কি বলবেন? উপসংহারে ট্যাক্স প্রস্তুতি সবাই যেন একটু কেয়ারফুল হয়, একটা ব্রাউন এনভেলপ রেডি করে, লার্জ ব্রাউন এনভেলপ অথবা শু বক্সও আমি বলে থাকি, তার উপরে 2024 লিখে রাখবেন, এবং ট্যাক্স রিলেটেড এনি ডকুমেন্ট আইদার সেই ব্রাউন এনভেলপে অথবা শু বক্সে যেতে হবে। এখন থেকেই কিন্তু আপনারা পেতে শুরু করেছেন ট্যাক্স রিলেটেড ডকুমেন্টস গুলো। আমি জানি অনেক সময় খুব সাবধানে রাখতে গিয়েও লোকজন হারিয়ে ফেলে। আপনারা কেয়ারফুল হবেন, একটা জায়গায় একটা লোকেশনে যেন সব ডকুমেন্ট গুলো সেভ হয় এবং আপনার ফাইলিং অনেক সহজ হবে। এবং নতুন ট্যাক্স সিজন আপনাদের ভালো যাক, সুন্দর যাক, সেই কামনা রেখে শেষ করছি। এবং অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও অনেক অনেক কৃতজ্ঞতা। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি দা নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, ট্যাক্স সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে ভালো স্কুল কলেজে আপনার সন্তান কিভাবে ভর্তির সুযোগ পাবে সে তথ্যগুলো থাকে এই অনুষ্ঠানে। এছাড়াও আপনারা যদি বিষয় ভিত্তিক কোনো বিষয় নিয়ে জানতে চান কিংবা কোনো অতিথির কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটিও কিন্তু আপনারা ইমেল করতে পারেন, আমাদের ফেসবুকে প্রশ্ন রাখতে পারেন, এবং একই সাথে ইউটিউবের যে আমাদের গুলো ভিডিও ক্লিপস গুলো আছে সেখানেও কিন্তু আপনারা প্রশ্নগুলো করতে পারেন, এবং সেগুলোর আলোকেই কিন্তু আমরা উত্তর দিব। এবং সব সময় আমি বলে থাকি এই অনুষ্ঠানটি মূলত আপনাদের জন্য,
দর্শকদের জন্য, দর্শকরা যে তথ্যগুলো চান সেগুলোর আলোকেই কিন্তু আমি সাজিয়ে থাকি আমার এই অনুষ্ঠান। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী শুক্রবার ঠিক নিউ ইয়র্ক সময় ঠিক রাত ৯টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন